কেমন আছেন সবাই? আমাদের চ্যানেলে গেমিং আর ক্যাজুয়াল ইউজারদের জন্য এবছর কয়েকটা ল্যাপটপ রিভিউ হয়েছে। তবে অনেকেই অভিযোগ করেছেন যে আমাদের ল্যাপটপ রিভিউয়ের রেঞ্জ আর পরিমাণ দুটোই বাড়ানো দরকার। এরই ধারাবাহিকতায় আমাদের স্টুডিওতে এমএসআই থেকে একটা ল্যাপটপ পাঠানো হয়েছে। তাদের মতে গেমিং ফোকাসড এই ল্যাপটপটায় নাকি কন্টেন্ট ক্রিয়েশনও করা যাবে ভালোই। কতটা ভালো সেটা আমরা পরীক্ষা করে দেখার চেষ্টা করব। আমাদের আজকের টেস্ট সাবজেক্ট MSI GF65 Thin 10 UE গেমিং ল্যাপটপ। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। ওয়েলকাম টু পিসি বিল্ডার বাংলাদেশ। ল্যাপটপ নিয়ে কথা বলা শুরু করার আগে ডেস্কটপ নিয়ে একটু কথা বলা জরুরি। এই মুহূর্তে ডেস্কটপ মার্কেটের অবস্থা খুবই এলোমেলো। গ্রাফিক্স কার্ড সহ একটা পিসি কেনা এই মুহূর্তে খুবই এক্সপেন্সিভ। এই একটা কারণে অনেক ডেস্কটপ ইউজারই এখন ল্যাপটপের দিকে ফোকাস করার চেষ্টা করছেন। এমনিতেও ল্যাপটপের পোর্টেবিলিটির কারণে শেষ কয়েক বছরে ল্যাপটপের মার্কেট বেড়েছে অনেক গুণ। এমনকি যারা গেমিং বা কন্টেন্ট ক্রিয়েশন করেন তারাও চেষ্টা করেন যে সম্ভব হলে একটা ল্যাপটপের ভিতরে এগুলো সেরে ফেলা যায় কিনা। MSI GF65 Thin 10 UE গেমিং ল্যাপটপটার দাম 140K এর আশেপাশে। চলুন দেখে নেওয়া যাক এই বাজেট রেঞ্জে আমাদের হাতে কি কি অপশন আছে। 3060 দিয়ে স্টারটেকের ওয়েবসাইটে একটা ল্যাপটপ পাওয়া গেল Asus TUF-F15 FX516PM। Acer Nitro 5 আর Lenovo Legion'ের সিমিলার স্পেসিফিকেশনে কিছু ল্যাপটপ বাইরে অ্যাভেলেবেল থাকলেও দেশের বাজারে অফিসিয়ালি কোনো মডেল অ্যাভেলেবেল পাওয়া গেল না। আনঅফিসিয়াল খুঁজতে গিয়ে mcsolution.com-এ Acer Nitro 5-এর দুটো মডেল পাওয়া গেল, যে দুটো এই রেঞ্জে কম্পিট করতে পারে এবং ডিলগুলো অনেস্টলি বলতে গেলে বেশ ভালো। তবে আনঅফিসিয়াল ল্যাপটপ পারচেজের ক্ষেত্রে কিছু রিস্কও থাকে, যেমন বাংলাদেশ থেকে ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না। আনঅফিসিয়াল ল্যাপটপের পপুলার সবগুলো হচ্ছে MC সলিউশন, কম্পিউটার ম্যানিয়া, কাস্টম ম্যাকবিডি। ওনাদের কাছে ওয়ারেন্টির জন্য গেলে সচরাচর ওনারা ইউনিটগুলো দেশের বাইরে পাঠিয়ে ওয়ারেন্টি ক্লেম করিয়ে আনেন, সেই হিসেবে এটা কিছুটা সময় সাপেক্ষ। তাছাড়া কয়েকজন বায়ারের কাছে অভিযোগ পাওয়া গেছে যে ওয়ারেন্টির জন্য কাস্টমারকে 8 থেকে 10,000 টাকা বাড়তি গুনতে হয়েছে। সেটা অবশ্য খুব অস্বাভাবিক মনে হয় না, কারণ দেশের বাইরে ওয়ারেন্টি করিয়ে আনার একটা খরচ আছে। ব্যাকপ্যাক ব্যাংক, এয়ারব্রিঙ্গার, প্রাইভেট ইম্পোর্টাররা অনেকেই ওয়ারেন্টির জন্য শিপিং চার্জ আলাদা নিয়ে থাকেন। তাছাড়া অফিসিয়াল ল্যাপটপগুলোর থেকে অধিকাংশ ক্ষেত্রেই এই আনঅফিসিয়াল ল্যাপটপগুলো বেটার প্রাইসে পাওয়া যায়। সো ফ্যাক্টস জানিয়ে রাখলাম যাতে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সুবিধা পাওয়া যায়। আমাদের আজকের 4টা ল্যাপটপের 3টাতেই ইন্টেল i7 প্রসেসর, বাকি একটায় Ryzen R7 প্রসেসর দেয়া থাকলেও এদের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। MSI GF65 ইউনিটটায় দেয়া 10 Gen 10750H 6 core 12 থ্রেড। Asus TUF যে মডেলটা আছে সেটাই দেয়া i7 11370H 4 core 8 থ্রেড, i7 11800H 8 কোর এবং 16 থ্রেড, আর Nitro 5 Ryzen ভ্যারিয়েন্টের 5800H 8 কোর 16 থ্রেড। ক্যাশ মেমোরি, ক্লক স্পিডেও কিছু ডিফারেন্স আছে, সে বিষয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। এরপরে জিপিইউ সবগুলো আছে RTX 3060, তবে খেয়াল রাখতে হবে MSI GF65 আছে ম্যাক্স কিউ এডিশন, যেটা বেস পাওয়ার 65 ওয়াট, ডায়নামিক বুস্টে 75 ওয়াট পর্যন্ত। Asus এর ল্যাপটপটার জিপিইউর বেস পাওয়ার কনজাম্পশন 80 ওয়াট, বুস্টে 85 ওয়াট। Acer Nitro 5 দুটোতে বুস্টে 95 ওয়াট, কিন্তু বেস পাওয়ার কনজাম্পশন নিয়ে বিশেষ তথ্য কোথাও পেলাম না। সাধারণ হিসাব হচ্ছে যেটার পাওয়ার কনজাম্পশন বেশি সেটার পারফরমেন্সও বেটার হবে। এই নিয়ে আরও আলোচনা থাকছে পারফরমেন্স টেস্ট সেকশনে। স্টোরেজ সবগুলোতে 512GB NVMe Zen 3 SSD দেয়া, র্যাম সবগুলোতেই 3200 বাস, কিন্তু MSI GF65 আর Acer Nitro 5 Ryzen 7 ভ্যারিয়েন্টে 8GB আর Asus আর Nitro 5-এর ইন্টেল ভ্যারিয়েন্টে 16GB করে দেয়া আছে। সবগুলোই আপগ্রেডেবল। 15.6 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের সবকটা ল্যাপটপ সেম সাইজ ডিসপ্লে, সবারই 144Hz এক্সেপ্ট TUF যেটা 240Hz। সবাই ক্লেম করেছে তাদের ডিসপ্লে IPS লেভেলের, এই নিয়ে পরে আলোচনা হবে। আর বাকি থাকলো দাম। Asus-এর যে মডেলটা রয়েছে সেটার দাম 149K, Acer Nitro 5 ইন্টেল ভ্যারিয়েন্টটা 144K আর Ryzen ভ্যারিয়েন্টটা 127K। বলে রাখা ভালো, Acer Nitro 5 ল্যাপটপ দুটো আনঅফিসিয়াল, তাই দাম কিছুটা কম। আমার মতে যেহেতু আমাদের রিভিউ ইউনিট MSI GF65 Thin 10 UE-টার প্রসেসর 1 জেনারেশন পুরানো আর র্যাম 8GB, এটার দাম 130K এর মতো হলে বেস্ট একটা ডিল হতো। তাহলে 4000 টাকা এক্সট্রা খরচ করে একটা 8GB স্টিক অ্যাড করে নেওয়া যেত। স্পেক নিয়ে টুকটাক কম্প্যারিজন তো হয়ে গেল, এইবার আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই স্পেকটা কাদেরকে বেটার সার্ভ করবে।
নর্মালি গেমিং এবং পারফরমেন্স ল্যাপটপগুলো একটু বাল্কি হয়ে থাকে, কিন্তু এটাকে আবার একটু থিন করা হয়েছে। তো এই থিন ল্যাপটপের আবার কিছু ড্রব্যাক থাকে যেগুলো পারফরমেন্স টেস্টে গিয়ে আর একটু ভালো বোঝা যায়। গেমিং ল্যাপটপগুলোর লুক একটু অ্যাগ্রেসিভ আর হেভি হয় সচরাচর। এই ইউনিটটা অবশ্য থিন গেমিং অর্থাৎ নর্মালের থেকে কিছুটা চিকন। এর সুবিধা অসুবিধা দুই রয়েছে। অল ব্ল্যাক কালারের ল্যাপটপে বিশেষ লাইটিং চোখে পড়ে না, নেই কোনো RGBর ঝিকিমিকি। RGB ছাড়া আবার গেমিং ল্যাপটপ হয় নাকি? ব্রাশ মেটাল ফিনিশের উপরে রেড MSI লোগো দেখতে খারাপ লাগে না। যারা একটু ফ্ল্যাশি ল্যাপটপ পছন্দ করেন তাদের ভালো নাও লাগতে পারে, আবার যারা মিনিমাল, স্লিক আর লেস লাইট প্রেফার করেন তাদের জন্য এটা পেতে পারে এক্সট্রা প্রেফারেন্স। এমনিতে ল্যাপটপটা দেখতে মোটামুটি ভালোই। একটা সমস্যা খুব বেশি চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এর উপরের লিডটা একেবারেই ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। কিছুদিন পর পর আঙুলের ছাপ মোছার প্রিপারেশন রাখতে হবে এটা ইউজারদের, অথবা আমার মতো উপরের প্লাস্টিকটা আবার লাগিয়ে ফেলতে পারেন। ওভারঅল পেইনফুল একটা এক্সপিরিয়েন্স। 2014 সালে জাহিদ ভাই MSI GT80 টাইটান, যেটার মধ্যে GTX 980M SLI করা ছিল, রিভিউ করেছিলেন। সেটা ডিজাইন ডিএনএর একটা কন্টিনিউয়েশন এত বছর পরে এসেও লক্ষ্য করা যায়। বিল্ড কোয়ালিটি পার্টিকুলারলি কোনো রকম বলবো। অ্যালুমিনিয়ামের লিড হলেও ফ্লেক্স আছে ভালোই, এমন মাউস কিবোর্ডের এরিয়াগুলোতে প্রেসার দিলে ফ্লেক্স লক্ষ্য করা যাবে। কাজে ব্যবহারের সময় বিশেষ ইয়োগা পজিশনে না থাকাটা রেকমেন্ড করব। টেবিলে বসে ব্যবহার করাটাই ভালো হবে। কোনোভাবে পড়ে গেলে আর রক্ষা থাকবে না এটা বলেই দেওয়া যায়। নিচের সাইডটা প্লাস্টিক, হ্যাঁ বামে প্লাস্টিকের মতোই প্লাস্টিক, আর একটু ভালো আর স্টার্ডি হতে পারতো, তবে ইটস হোয়াট ইট ইজ। ভেন্টস দেওয়া আছে নিচে, আর ব্যাক সাইডে নিচের সাইডের ডিজাইনও বেশ অ্যাগ্রেসিভ বলা চলে। যাই হোক, পারফরমেন্স টেস্টের সময় দেখা যাবে টেম্পারেচার কেমন থাকে। ওজন 2.25 কেজির মতো, যা এই রেঞ্জের ম্যাক্সিমাম গেমিং ল্যাপটপ থেকে হালকা। দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 14 ইঞ্চি আর উচ্চতা 1 ইঞ্চি থেকে একটু কম। ব্যাগে ভরে বিশ্ববিদ্যালয়, কলেজ, মেস, গ্রামের বাড়ি, শহরের বাড়ি আসা যাওয়া করার সময় গেমিং ল্যাপটপ মালিকদের প্রতি আমি সমবেদনা অনুভব করি। এই থিন প্রোফাইলের গেমিং ল্যাপটপের সুবিধা হয়তো তারাই প্রতিটি কশেরুকায় সবচেয়ে বেশি অনুভব করবেন। থিন প্রোফাইলের হলেও পোর্টসের পরিমাণ খারাপ না। ডান পাশে দেওয়া আছে হেডফোন জ্যাক, এক জোড়া করে USB 3.1 পোর্টস, USB-C পোর্টস, একটা ফুল সাইজ ইথারনেট পোর্ট, সবশেষে কেনসিংটন লক। বাম পাশে শুধু অ্যাডাপ্টার AC ইনপুট আর একটা HDMI পোর্ট। বাম পাশে কেন কোনো USB পোর্ট নাই তা আবার বোধগম্য নয়। আর একটা ফুল সাইজ ইথারনেট পোর্ট আছে, কিন্তু কোনো কার্ড রিডার স্লট নাই, জিনিসটা অদ্ভুত। ল্যাপটপটা বানানোর সময় যদি কন্টেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রাখাই হবে, তাহলে অ্যাটলিস্ট একটা SD কার্ড স্লট কিন্তু এখানে থাকতেই পারতো। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা বিল্ট ইন কার্ড রিডার অনেক বেশি সুবিধাজনক। আবার ডান পাশে সব পোর্টগুলো স্ট্যাক করে রাখায় এখানে কোনো ভেন্টস নাই, থাকলে কুলিং পারফরমেন্স কিছুটা বেটারই হবার কথা। ডিজাইন থট ইমপ্রুভমেন্টের আরও জায়গা থেকে গেল, তবে সত্যি কথা বলতে এগুলো দড়ি টানাটানির মতো। কাজ চলবে না তা নয়, তবে সামনের এডিশনে আরও ইমপ্রুভমেন্ট কেন নয়। কিবোর্ডে দেয়া আছে লাল সিঙ্গেল কালার ব্যাকলিট, কি ট্রাভেল ডিস্টেন্স অত বেশি নয়, কম্প্যাক্ট, কি প্রেস ফিডব্যাক মাঝারি মানের, টাইপিং এক্সপিরিয়েন্স ডিসেন্ট, আলাদা কোনো নামপ্যাড নাই, কিবোর্ডে WASD মার্ক করাও নেই। কিবোর্ড খুব জোরে প্রেস না করলে বিশেষ ফ্লেক্স চোখে পড়বে না। গেমিং ল্যাপটপে টাচপ্যাড নিয়ে বিশেষ কথা বলতে চাই না, দেয়া আছে যদি দরকার পড়ে। মাউস বাদ দিয়ে কেউ যদি টাচপ্যাড দিয়ে গেমিং করেন তাহলে আপনি মানুষ না, আপনি ড্রাগন। MSI ওয়েবক্যামের ব্যাপারে কিছুটা সিরিয়াস, আনলাইক সাম আদার বিগ ব্র্যান্ডস। কিছু কিছু ল্যাপটপের ওয়েবক্যাম পুরোপুরি ক্র্যাশ হলেও এটার 720p ওয়েবক্যাম মোটামুটি ইউজেবল। অনলাইন ক্লাস, জুম মিটিং, গেম স্ট্রিমিং, ওয়েবক্যামের ব্যবহার মনে হয় কোভিড যুগে কয়েকশো গুণ বেড়েছে। কোয়ালিটির একটা লাইভ টেস্ট ডেমো দেখতে পাচ্ছেন, খারাপ না, তবে বেটার কোয়ালিটি চাইলে এক্সটার্নাল ওয়েবক্যাম কিনে লাগাতে হবে। স্পিকার মোটামুটি লাউড, ইউটিউব ভিডিওতে সাউন্ড কোয়ালিটি নিয়ে বিশেষ আইডিয়া পাবেন না, মিডিয়া কনজিউমিং এর জন্য চলে যাবে আর কি। তারপর একটা ডেমো টেস্ট থাকছে যাতে একটা টুকটাক আইডিয়া পাওয়া যায় আর কি। ল্যাপটপের ডিসপ্লে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ ডেস্কটপে দেখা যায় আপনি চাইলেই মনিটর আপগ্রেড করতে পারেন, কিন্তু ল্যাপটপে মনিটর আপগ্রেড করার সুযোগ নেই। এক হাতে ডিসপ্লে খুলতে বিশেষ সমস্যা হয় না, খোলার সময় ফ্লেক্স সেভাবে চোখে পড়ে না, তবে ল্যাপটপের দুই পাশে হিঞ্জ থাকার কারণে নিচের জায়গাটা স্বাভাবিকভাবেই উইক। যদিও এখানে বাড়তি প্রেসার পড়ার সুযোগ খুব একটা নাই, তাও জানিয়ে রাখা ভালো পোটেনশিয়াল ইউজারদের সাবধানে থাকার জন্য। গেমিং ল্যাপটপের ডিসপ্লে নিয়ে সবাই কম বেশি হতাশায় ভোগেন। আসার কথা হচ্ছে এই হতাশা আরও হতাশ করেছে। গেমিং ল্যাপটপ ম্যানুফ্যাকচারাররাও সম্ভবত কস্ট কাটিংয়ের আর কোনো জায়গা খুঁজে পান না। AHVA 144 হার্জ প্যানেলটাকে IPS লেভেল বলে উল্লেখ করা হয়েছে। IPS শুনলেই আমাদের অনেকের চোখ চকচক করে ওঠে যে বেটার কালার রিপ্রোডাকশন, কালার কারেকশন ভালো হবে। বাস্তবে এটা IPS লেভেলের ধারে কাছেও যায় না। আমাদের Spider 5 ক্যালিব্রেশন টুল দিয়ে কালার অ্যাকুরেসি টেস্ট করেছিলাম। এই রেঞ্জের বাকি গেমিং ল্যাপটপগুলোর মতোই এটাও সে মার্কামারা কোয়ালিটি। ইহার কালার গামুট sRGB 63%, Adobe RGB 47%,
TCI P3 47%, NTSC 45%। যারা এই টার্মগুলোর সাথে পরিচিত তারা বুঝতেই পারছেন কি পরিমাণ ল্যাকলাস্টার অবস্থা। আবার ভাববেন না যে এই রেঞ্জের অন্য কম্পিটিশন ল্যাপটপগুলো খুব অসাধারণ ডিসপ্লে দিচ্ছে। বাকিদের SRGB রেটিংটা একটু মিলিয়ে দেখুন। এসুসের 91%, এসার নিট্রো 5-এর দুইটা মডেলের ডিসপ্লে SRGB 61.5%। MSI বাদে বাকি ইউনিটগুলো আমরা টেস্ট করতে পারিনি, তাদের অফিসিয়াল ক্লেম করা কালার গামুট আর টেস্ট রেজাল্টের ভিতরে যদিও বিস্তর ফারাক। রেজাল্টগুলো যেসব রিভিউ থেকে আমরা কভার করেছি রেফারেন্স লিঙ্কগুলো নিচে দেওয়া থাকবে, কোনো সন্দেহ হলে মিলিয়ে দেখবেন। এই লো কোয়ালিটি ডিসপ্লেগুলো যে আবার খুব ফাস্ট এমনও না। আশা করি গেমিং ল্যাপটপগুলো এই প্যাথেটিক ডিসপ্লের করাল গ্রাস থেকে খুব শীঘ্রই বেরিয়ে আসবে। আর অন্যদিকে কালার অ্যাকুরেসি যাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ কালার কারেকশন করতে চান, তাদের জন্য আলাদা মনিটর ব্যবহার করার পরামর্শ রইল। এই প্যানেলে ভিউইং অ্যাঙ্গেল সুবিধার নয় বিধায় এটাকে সেকেন্ড মনিটর হিসেবে ব্যবহার করাও পেইনফুল, প্রচুর শিফটিং দেখে যার পর নাই বিরক্ত হবেন। জেনারেল ইউসেজ আর গেমিংয়ে এক্সপিরিয়েন্স বেশ স্মুথ হবে 144 হার্জ রিফ্রেশ রেটের কারণে, তবে নর্মাল গেমিং মনিটরগুলোর মতো ফাস্ট হবে এমনটা ভাবলে ভুল করবেন, বরং সেগুলোর তুলনায় কিছুটা স্লোই বলা চলে। রেসপন্স টাইম আর ইনপুট ল্যাগ মেজার করার মতো টুলস আমাদের হাতে নাই, তবে সোজা কথায় বলতে গেলে স্মুথ ডিসপ্লে, গেমিংয়ে কিছু গোস্টিং আর কালার খুব ভালো ফুটে উঠবে না ঠিকঠাক, মোটামুটি এই হলো এটার ডিসপ্লে। আপগ্রেডেবিলিটি, ব্যাটারি ইত্যাদি একটু বিশদভাবে দেখার উদ্দেশ্যে আমরা ল্যাপটপের ব্যাক পার্টটা খুলে ফেলি। র্যাম বা এসএসডিতে হাত দেওয়ার আগে ব্যাটারি কানেকশন খুলে নেওয়া প্রপার প্র্যাকটিস। ল্যাপটপে ডিরেক্ট পাওয়ার কানেকশন না দেওয়া থাকলেও অনেক সময় অফ অবস্থায় কিছু কিছু কম্পোনেন্টে পাওয়ার থেকে যায়, তাই অ্যাক্সিডেন্টাল কোনো শর্ট হবার রিস্ক থেকে নিরাপদ থাকতে ব্যাটারি কানেকশনটা খুলে ফেলাই শ্রেয়। দেখতে পাচ্ছেন দুইটা র্যাম স্লটের একটাই 8GB স্টিক দেওয়া আছে, দুই পাশে একটা ছোট লক আছে, দুই পাশে একটু প্রেস করলে র্যাম বের হয়ে আসবে। 8GBর সাথে আরেকটা 8GB আপগ্রেড করে নিতে পারেন। সেম ব্র্যান্ড এবং স্পিডের র্যাম কিট ব্যবহার করা আপগ্রেডের ক্ষেত্রে প্রেফারেবল। 8GB 3200 বাসের ল্যাপটপ র্যামগুলো বাজারে 3000 থেকে 3500 টাকার মতো ঘেটে দেখলাম, আপগ্রেড করে নিতে পারেন। স্টোরেজের জন্য দুইটা স্লট দেখা যাচ্ছে, অলরেডি একটা 512GB NVMe Zen 3 SSD দেওয়া আছে, আর একটা M.2 চাইলে লাগিয়ে নিতে পারেন ফাস্ট একটা স্টোরেজ হিসেবে। 1TB M.2 এখন 11-12 টাকার মতো। নিচের দিকে 3 সেলে 51 ওয়াট আওয়ারের ব্যাটারি দেখা যাচ্ছে, 5 ঘন্টার মতো ইউটিউব দেখা দেখি কিংবা টুকটাক কাজ করতে পারবেন। তবে গেম খেলার সময় দয়া করে অ্যাডাপ্টারখানা লাগিয়ে নেবেন। 180 ওয়াটের অ্যাডাপ্টারটা কিছুটা স্লিম অন্যান্য গেমিং ল্যাপটপের তুলনায়। ল্যাপটপ সম্বন্ধে একটা থিওরিটিক্যাল আইডিয়া এতক্ষণে হয়তো পেয়ে গিয়েছেন, এখন দেখা যাক অ্যাকচুয়াল ফিল্ডে পারফরমেন্স টেস্টে এটা কেমন পারফর্ম করে। পারফরমেন্স টেস্টকে আমরা দুই ভাগে ভাগ করব, এক হচ্ছে গেমিং আর এক হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। প্রোডাক্টিভিটি আর গেমিং পারফরমেন্স টেস্টের পরে আমরা দেখার চেষ্টা করব এই দুই ক্ষেত্রেই ল্যাপটপটার থার্মাল পারফরমেন্স কেমন। পারফরমেন্স টেস্ট শুরু করছি গেম বেঞ্চমার্ক দিয়ে। এবারে বেঞ্চমার্ক টেস্টে কোনো ইন গেম বেঞ্চমার্কগুলো ব্যবহার করা হয়নি, 30 মিনিট ধরে অ্যাকচুয়াল গেম প্লে বেঞ্চমার্ক করা হয়েছে আফটার বার্নার দিয়ে। প্রলংড গেমিংয়ের সময় থ্রটল হয় কিনা, টেম্পারেচার কেমন থাকে, এসব মনিটর করা ছিল আমাদের উদ্দেশ্য। গেম বেঞ্চমার্কের প্রথমেই কুখ্যাত বিখ্যাত 7 বছর ধরে ডেভেলপ করা হতাশা সাইবারপাঙ্ক 2077। হাই সেটিংসের রে ট্রেসিং মিডিয়াম রেখে DLSS অফ করে অ্যাভারেজ স্কোর ছিল 62 FPS, অ্যাভারেজ টেম্পারেচার ছিল 85 ডিগ্রি সেলসিয়াস। এর পরের গেম মেট্রো এক্সোডাস, বেঞ্চমার্কের জন্য আমাদের ফেভারিট একটা গেম। খুব চমৎকার অপটিমাইজেশনের কারণে হার্ডওয়্যারের সর্বোচ্চ সুবিধা নিতে পারে গেমটি। এবছর মেট্রো এক্সোডাসের এনহ্যান্সড এডিশন রিলিজ হয়েছে, ছোটোখাটো যা অপটিমাইজেশন ইস্যু ছিল সেগুলো সলভ করে। হাই সেটিংসের রে ট্রেসিং মিডিয়াম রেখে আর DLSS অফ করে অ্যাভারেজ স্কোর পেয়েছি 75 FPS, অ্যাভারেজ টেম্পারেচার 85 ডিগ্রি। অ্যাসাসিনস ক্রিড ভালহালা হাই সেটিংসে অ্যাভারেজ পেয়েছি 86 FPS আর অ্যাভারেজ টেম্পারেচার 85 ডিগ্রি সেলসিয়াস। স্পোর্টস গেমগুলোর মধ্যে ভ্যালোরেন্ট হাই সেটিংসে 145 FPS অ্যাভারেজ পাওয়া গেছে আর টেম্পারেচার ছিল 84 ডিগ্রি সেলসিয়াস। CSGOতে হাই সেটিংসে অ্যাভারেজ FPS 112 আর টেম্পারেচার 82 ডিগ্রি সেলসিয়াস। ভিডিও এডিটিং টুকটাক করতে পারবেন, যেহেতু 3060-তে NVENC এনকোডার আছে তাই এক্সপোর্ট খারাপ না। আমাদের কোনো রেফারেন্স পয়েন্ট নাই দেখে জাস্ট ডেমো দেখাতে হচ্ছে। ফুটেজ যদি হাই বিটরেটের হয়ে থাকে আর ইনকেস 3060 যদি রিয়েল টাইম প্লেব্যাকে স্ট্রাগল করে তাহলে অবশ্যই প্রক্সি করে নেবেন। ভিরে 3D রেন্ডার এক্সপোর্টও আমরা করে দেখেছি, করা সম্ভব, তবে অবশ্যই প্রফেশনালি করার মতো রেকমেন্ড করা যাবে না, কারণ এই বাজেটের ল্যাপটপগুলোতে নিয়মিত মডেলিং করাটা একটা স্ট্রাগল, তবে করতে পারবেন না এমন নয়। টেস্টগুলো রান করার সময় ম্যাক্সিমাম টেম্পারেচার কয়েকবার 95 ডিগ্রির উপরে উঠে যাওয়াটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ ঘাটাঘাটি করে পাওয়া গেল যে আমাদের প্রসেসর 10750H টোটাল 170 ওয়াটের 107 ওয়াট নিজেই খেয়ে নিচ্ছে আর জিপিউ খাচ্ছে খালের পানি। টেম্পারেচারও মাঝে মাঝে 95+। এই মুমূর্ষ দশা থেকে একে উদ্ধারে আকিব খালে ঝাঁপিয়ে পড়ে। জবে মানুষে অনেক টানাটানির পর সিপিইউটাকে স্টেবল আন্ডারভোল্ট করা হয় যাতে এটা 75 ওয়াটের বেশি কনজিউম না করে। কিভাবে করা হয়েছে তার একটা স্টেপ বাই স্টেপ সিস্টেম বলে দিচ্ছি, তবে অ্যাপ্রোচ উইথ কশন, কিছু এদিক সেদিক হয়ে গেলে দায় আমাদের না, কারণ সব প্রসেসর চিপ বাই চিপ ভ্যারি করে। ইন্টেল এক্সট্রিম টিউনিং ইউটিলিটি টুলটা ইনস্টল করে নিতে হবে। অ্যাডভান্স টিউনিংয়ে গিয়ে টার্বো বুস্ট শর্ট পাওয়ার ম্যাক্সে
107 ওয়াট ডিফল্ট দেওয়া থাকবে, সেটাকে প্রথমে 65 ওয়াট দিয়ে দেখতে পারেন, এরপর ধীরে ধীরে 5 বাড়িয়ে দেখবেন। আর ফাইন টিউনিংয়ের জন্য চাইলে এক এক করেও বাড়াতে পারেন। অ্যাপ্লাই করে দিলে প্রোফাইলটা সেট হয়ে যাবে, এরপর রিস্টার্ট দিয়ে স্ট্যাবিলিটি টেস্ট করতে হবে। সিনেবেঞ্চ R23-তে অ্যাডভান্স বেঞ্চমার্কে গিয়ে স্ট্যাবিলিটি টেস্ট রান করেছি আমরা, এটা 30 মিনিট চলে। যদি কোনো বিসট বা ফ্রিজ না হয়ে যায় তাহলে বুঝবেন মোটামুটি স্ট্যাবল হয়েছে। যদি ক্র্যাশ করে বুঝতে হবে স্ট্যাবল হয়নি, তখন আবার ওয়াটেজ একটু একটু চেঞ্জ করে আবার স্ট্রেস টেস্ট করে দেখতে হবে। আমরা স্ট্যাবল করেছি 75 ওয়াটে, ধীরে ধীরে আরও বাড়িয়ে দেখতে পারেন। টেম্পারেচার একটা পছন্দসই জায়গায় রেখে স্ট্যাবল করার চেষ্টা করবেন। পাওয়ার যত বেশি পাবে সিপিইউ, পারফরমেন্স তত বেটার হবে, সাথে টেম্পারেচারও সমানুপাতিক হারে বাড়তে থাকবে। যদি কোনো ইনস্ট্যাবিলিটি ইস্যুর কারণে আবার নর্মাল অবস্থায় ফেরত যেতে চান তাহলে ইন্টেল এক্সট্রিম টিউনিং ইউটিলিটি টুলটা আনইনস্টল করে দেবেন। আনইনস্টলের সময় একটা অপশন বাটন আসবে, সেটায় ক্লিক করে রিমুভ এক্সট্রিম টিউনিং ইউটিলিটি প্রোফাইল টিকমার্ক করে ওকে প্রেস করলে প্রোফাইল সহ টুলটা রিমুভ হয়ে যাবে আর সব ডিফল্ট কন্ডিশনে চলে যাবে। সিপিইউ পাওয়ার কনজাম্পশন লিমিট করার পর টেম্পারেচার এবং থ্রটল কমেছে, সাথে বাই প্রোডাক্ট হিসেবে ক্ষতিপূরণ দিতে হয়েছে গেম ভেদে 10 to 20 FPS পেনাল্টি। পাওয়ার কনজাম্পশন লিমিট করে দেয় টার্বো বুস্ট বিহেভিয়ারে কিছু পরিবর্তন এসেছে, ফলাফলস্বরূপ গেমের FPS আগের মতো পাওয়া যাচ্ছিল না। তবে সিনেবেঞ্চ R23 মাল্টিকোর স্কোর আবার ঠিকই বেড়েছে। ক্লক স্পিড বিহেভিয়ারও ইমপ্রুভ করেছে। সিপিইউ 3.2 থেকে 4.1 গিগাহার্জে ওঠানামা করছিল, আর জিপিইউ 1700 মেগাহার্জের উপরে নিচে ঘোরাঘুরি করছিল ম্যাক্সিমাম গেমগুলো খেলার সময়। টেম্পারেচারের হিসাব করলে মেট্রো এক্সোডাস এনহ্যান্সড এডিশনে অ্যাভারেজ টেম্পারেচার 85 থেকে 78-এ নেমেছে, আর অ্যাভারেজ FPS 75 থেকে 67-এ নেমেছে। এসি ভালহালায় অ্যাভারেজ টেম্পারেচার 85 থেকে 81-এ নেমেছে, আর FPS ড্রপ হয়েছে 86 থেকে 75। থ্রটল স্টপ টুলটা দিয়ে আরেকটু সময় নিয়ে ভোল্টেজগুলো টুইকিং ফাইন টিউন করে আন্ডারভোল্ট করলে হয়তো আরও ব্যালেন্সড পারফরমেন্স পাওয়া সম্ভব, যদিও সময়ের অভাবে তা করা হয়নি। এখন শীতকাল, তাই রুম টেম্পারেচার বেশ কম, গরমে যেটা স্বাভাবিকভাবেই বাড়বে, তাই কারো অ্যাভারেজ টেম্পারেচার 90+ হিট করলে অথবা ম্যাক্স টেম্প 100-এর কাছে গেলে পাওয়ার কনজাম্পশন লিমিট বা আন্ডারভোল্ট করতে পারেন, তবে ক্ষেত্র বিশেষে কিছুটা পারফরমেন্স পেনাল্টির বিনিময়ে। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখতে হবে, একটা এক্সট্রা র্যাম কিট অ্যাড করলে ডুয়াল চ্যানেলের অ্যাডভান্টেজ নিয়ে বেশ কিছু পারফরমেন্স গেইন করা যাবে। ওভারঅল বেশ কিছু ড্রব্যাক থাকলেও MSI GF65 হতে পারে কারো কারোর জন্য একটা ডিসেন্ট চয়েস। তবে যেহেতু এখন বাজারে 11 জেন প্রসেসরের ল্যাপটপগুলো পাওয়া যাচ্ছে, সুতরাং সেই হিসেব করলে এই ল্যাপটপটার দাম কিছুটা কম হলে বেটার হতো। যদি এটার দাম 130 থেকে 135K এর মধ্যে হতো তাহলে এটা হতে পারতো ওয়ান অফ দ্য বেস্ট চয়েস রাইট নাও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। এখন শীতকাল, প্রত্যেক বৃহস্পতিবার গায়ে হলুদ আর শুক্রবার বিয়ে। আজকে কোনো এক বৃহস্পতিবার আমাদের শুটিং চলতেছে, চারদিকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো অভাব নেই। কি কি যে বাজাইতেছে, ও মাই গড।